গল্প আলোয় অন্ধকার, লেখিকা রোজা ইসলাম। পর্ব ৮। সকাল ১০টা। টিয়ার মা নাফিজা টিয়ার বাবা রফিকের পাশে বসে কাঁদছে। টিয়ার বাবা রফিক আজ ৩ দিন হলো একই জায়গায় বসে। তিনি না টিয়ার খোঁজ করেছেন, না কাঁদছে, না নিজে স্বাভাবিক হচ্ছে। নাফিজা এতে বেশ চিন্তিত। এভাবে গম মেরে বসে থাকলে যদি কিছু হয়ে যায় স্বামীর। ওইদিকে আরাফও ভয়ে নাফিজা আর রফিকের সামনে আসে না, কারণ আরাফা এর কথাতেই টিয়ার স্তব্ধকে বিয়ে করার জেদ রফিক মেনে নিয়েছিল। কিন্তু তারা বুঝতে পারেনি কেউই এভাবে গায়েব হয়ে যাবে তাদের মেয়ে। আর তাদের বেশি কিছু বলারও ছিল না, কারণ ছেলে মেয়ে বড় হয়ে গেলে একসময় তাদের উপর মা বাবা হয়েও কিছু বলা যায় না। রফিকেরও তাই হয়েছে। ছেলে মেয়ে বড় হয়েছে, বুঝতে শিখেছে, এখন তাদের কথাই কথা। তবু টিয়ার জেদ মানতে নারাজ রফিক, কিন্তু আরাপের কথায় আর কিছু বলেনি রফিক। এক প্রকার রাগ করেই চুপচাপ সব সহ্য করেছে সব। এদিকে নাফিজা কাঁদছে আর বলছে, তুমি সব সময় মেয়েকে শাসনে রেখেছো। আমি বললেও ওকে একটু স্বাধীনতা দাওনি। তবে কেন ওর এত বড় জেদটা মেনে নিলে? আমি ভাবতে পারিনি তুমি এই অন্যায় জেদ মেনে নিবে মেয়েটার। যে ছেলের বিয়ে করতে আসবে তার বাবা মা কেউ আসবে না, তারা জানে কি না তাও আমরা জানি না। ছেলে কি করে কোথায় থাকে মা বাবা কে কিছু জানি না। এমন ছেলের কাছে মেয়ে দিয়ে দিলে তুমি। বিয়ের একটু আগেও আমি বলেছি বিয়েটা আটকাও, এখনো সময় আছে, কিন্তু না, আমার কথা তোমরা শোনোনি। এখন কেন এভাবে বসে থাকো? শোনো, তোমরা বাপ বেটা আমার মেয়েকে এনে দাও। আমি মরে যাব, না জানি কি অবস্থায় আছে আমার মেয়ে। এদিকে পাড়া প্রতিবেশী যা হয় তাই বলছে আমার মেয়েকে নিয়ে। আমি আর এসব শুনতে পারছি না। আরফার বাসায় ঢুকে ড্রয়িংয়ে আসতেই মার কথা শুনে দাঁড়িয়ে পড়ে। আরাফের চোখে পানি। বোনের কথা রাখতে গিয়ে সেদিন বাবাকেও ২ কথা শুনিয়ে দিয়েছিল, কিন্তু আজ সেই কারণে বোনও গেল, বাবাও রাগ করে আছে। আরাফ ভাবছে না বাবাকে বলতে হবে সব, কেন সে মেয়ে নিয়েছিল টিয়ার জেদ। আরাফ দ্রুত বাবার সামনে গিয়ে দাঁড়ায়। নাফিসা ছেলেকে দেখে স্বামীর পাশ থেকে উঠে ছেলের গালে থাপ্পড় লাগায়। হতভম্ব হয়ে যায় আরাফ। যেই মা কোনোদিন হাত তোলেনি ছেলের উপর, সে আজ মারল। তবে ভুল করেছে সে, এটা পাওনাই তো। নাফিসা ছেলের গালে থাপ্পড় দিয়ে ক্রুদ্ধ হয়ে বলল, খুব তো ওই দিন ছেলে মেয়ের পছন্দ আছে বাবা মাকে বোঝাচ্ছিলি, বাবার উপর কথা বলছিলি। তা আজ কি হলো? তোর বোন তার পছন্দের জায়গায় গেল, এখন কই? গায়েব হলো কেন? একটা বিবাহিত ছেলেকে বিয়ে করেছে, নিশ্চয়ই ওর সতীনী ওকে মেরে ফেলেছে আমার মেয়েকে। আরাপ, তুই আমার মেয়েকে এনে দে, আমার মেয়ে আমার চাই। নাফিজা এবার আরাপকে ধরে কেঁদে দিল। আরাপ নিজেও কেঁদে দিল, কিন্তু রফিক নির্বিকার দৃষ্টিতে তাকিয়ে আছে। একমাত্র মেয়েকে, তাছাড়া এক রাতও থাকেনি তিনি। মেয়েকে কোথাও যেতে দেননি তিনি, মেয়ের কিছু হয়ে যাবে ভয়ে। আর সেই মেয়ে এভাবে বিয়ে করে চলে গেল, ওনার কষ্ট উনি জানে। তাও মেয়ে সুখী থাকলে উনিও সুখী ভেবে মনকে বুঝিয়েছেন তিনি, কিন্তু তাও হলো না। মেয়ের বিয়ের পর দিন থেকে গায়েব। কি করে ভালো থাকবেন তিনি? অতি শোকে পাথর হয়ে গেছেন উনি। আরাফার বাবাকে থম মেরে বসে থাকতে দেখে বাবার সামনে ফ্লোরে বসলো সে। বাবার হাতের ওপর হাত রেখে বলল, বাবা তুমি তো জানো আমাদের ভুল হয়ে গেছে, আমাদের প্লিজ ক্ষমা করে দাও। আমি টিয়ার জেদ মেনে নিয়েছিলাম, কারণ টিয়া স্তব্ধকে বিয়ে করেনি, এটা ওর করা একটা নাটক ছিল। টিয়া শুধু স্তব্ধকে বোঝাতে চেয়েছিল টিয়া বিয়ে করছে স্তব্ধকে, আর কিছু না। আমায় টিয়া বলছিল যে সে কিছুদিন বাদে বাসায় এসে পড়বে, তখন সব কিছু বলবে তোমাদের। তাই আমি তোমায় রাজি হতে বলি। বাবা, ভুল হয়ে গেছে। আরাপ আর কিছু বলার আগেই রফিক থাপ্পড় দিয়ে বসে আরাপের গালে। নাফিজা মাথায় হাত দিয়ে বসে পড়ে আরাপের কথায়। রফিক যেন রেগে ফেটে পড়ছে। এবার রেগে চিৎকার করে ওঠে, ভাই হয়ে বোনকে সঠিকটা না বুঝিয়ে বাবার সঙ্গে বেয়াদবি করেছো। এখন আমার মেয়েকে তুমি এনে দিবে, আমি যাব না পুলিশের কাছে। শুনেছো তুমি? নাফিজা বিলাপ করতে করতে বলল, নিশ্চয়ই এই ছেলে বুঝে গেছে টিয়া বিয়ে করেনি, অভিনয় করছে,
তার সাথে, তাই বোধ হয় আমার মেয়েকে মেরে ফেলেছে। আল্লাহ আমার মেয়েকে আমার কাছে এনে দাও। রফিক নাফিসাকে ধমক দিয়ে এসব শুনে ভয়ে নাফিসা চুপ হয়ে যায়। রফিক এবার বাসা থেকেই বেরিয়ে যায়। আরাব বসে কাঁদছে। কই খুঁজবে বোনকে? মধ্যবিত্ত পরিবার, তাদের হুটহাট যে কিছু করবে তারও উপায় নেই। আর ফের এবার সব অন্ধকার মনে হচ্ছে। কিছুতেই কিছু মেলাতে পারছে না সে। টিয়া কোথায়, কি করছে স্তব্ধ? কেন টিয়া এই বিয়ের নাটক করলো? রাগে আরাফ নিজের চুল ছিঁড়তে ইচ্ছা করছে। কেন? সে টিয়ার জেদ মেনে নিয়েছিল। বিয়ের ব্যাপারে নাটক বিষয়টা তো আর ছোট ছিল না। এসব আগে কেন ভাবনি আলাপ? এর জন্যই বুঝি বলে, ভাবিয়া করিও কাজ, করিও ভাবিও না। সন্ধ্যা 6টা। স্তব্ধের বাড়ির সেই স্টোররুমে চেয়ারে বসে আছে প্রত্যয়, হাতে লক আপ লাগানো চেয়ারের সাথে। নাক মুখ থেকে রক্ত বেরোচ্ছে, চোখের নিচে ঘুষি পড়ায় রক্ত জমাট বেঁধে কালো হয়ে গেছে। শরীরের নানান জায়গায় কাটাছেঁড়া অবস্থা, তাও মুখে তার অদ্ভুত হাসি, যেন এই মারে কিছু হবে না তার। আশফি প্রত্যয়ের এই তেরামি দেখে আরও কয়টা ঘুষি লাগালো মুখে। তাতে প্রত্যয় আরও হাসতে লাগলো। তাতে আশফি রেগে তাকিয়ে প্রত্যয়কে বলল, লাঠি ভাঙবে, সাপ মরবে না। প্রত্যয় ঢুলু ঢুলু হয়ে হেসে বলল, ঠিক ধরেছিস ছোটকা, আর একটু মার দেখি আমাদের ছোটকার মধ্যে কতটুকু দম। আশফির এত সময় প্রত্যয় নামক এই সিনিয়রকে স্তব্ধের পারমিশনে মারতে খারাপই লাগছিল, কিন্তু এখন প্রত্যয়ের কথায় কাজে তার ইরিটেটিং লাগছে প্রচুর। আর রাগটাও মাথা উঠে যাচ্ছে 3জন তাগড়া লোকের মার খেয়ে। আশফির এত মার ঘুষি খেয়েও প্রত্যয় হাসছে, তাতে যেন আশফির মাথায় বিগড়ে যাচ্ছে। আশফি আর একটা ঘুষি দিয়ে বসে প্রত্যয়ের ডান লাগে। তারপর চুপ করে গিয়ে সামনের টেবিলে পা ঝুলিয়ে বসে পড়ে আর তাকিয়ে থাকে প্রত্যয়ের দিকে। মুখে হাসলেও এতজনের মার খেয়ে শরীর চেয়ারে ছেড়ে দিয়েছে একদম। বারবার চোখ বুজছে আর খুলছে, তাও হেসেই যাচ্ছে সে। এই হাসির কারণ একটাই, টিয়ার স্তব্ধের বিয়ে হতে দেয়নি তাই। প্রত্যয় টিয়াকে দিয়ে বিয়ের ব্যাপারটা নাটক বানিয়ে দিয়েছে তাই। প্রত্যয় জিতে গেছে, স্তব্ধ হেরে গেছে, সেটা ভেবে প্রত্যয় হাসছে। আর এই হাসি আশফির বিরক্ত লাগলেও প্রথমে এখন লাগছে না, কারণ আশফির যা বোঝার বুঝে গেছে। আজই প্রত্যয়ের শেষ দিন, আর এই হাসি হবে প্রত্যয়ের মৃত্যুর কারণ। নাহলে একটা সম্ভাবনা ছিল বেঁচে থাকার, কিন্তু এখন তা নেই। আজরাইল বোধহয় আশেপাশেই আছে প্রত্যয়ের জান কবজ করবে বলে ভেবে আশফির আর মারতে ইচ্ছে করলো না প্রত্যয়কে। আশফি স্টোররুম থেকে চলে গেল। সে প্রত্যয়ের মৃত্যু দেখতে পারবে না। একসাথে সিনিয়র হিসেবে অনেক চলাফেরা ছিল, থেকেছেও কত এক বাসায়। ফার্ম হাউসে আড্ডায় ছুটকা বলে মাতি রাখত। আর সেই ছেলেটাকে মৃত্যু সজ্জায় দেখতে পারবে না আশফি বেরিয়ে গেল স্তব্ধের বাড়ি থেকে। যদিও এটাই আশফিও বাড়ি, তাও এখানে থাকতে ইচ্ছে হচ্ছে না তার। ফোন বের করে পিউকে কল লাগালো। আশফি ধরছে না পিউ, ধরবেও না 2 দিন না গেলে। অবশ্য এবার তো আশফি কাণ্ডটাও বড় করেছে, কে জানে এবার 2 দিন সব ঠিক হবে নাকি। আশফির মন এটা ভেবে আরও খারাপ হয়ে গেল। পিউকে মেসেজ দিল অনেকগুলো, তারপর বাইক নিয়ে বেরিয়ে গেল আশফির উদ্দেশ্যে পিউয়ের বাসায়। পিউ গল্পের বই পড়েছিল উল্টো হয়ে শুয়ে। কাল থেকে রোম বন্দি পিউ বই পড়ে সময় কাটাচ্ছে। পাশে 1 কাপ হট কফি রাখা, কফিতে চুমুক লাগাচ্ছে আর বইয়ে মুখ গুজে আছে সে। ফোন ভাইব্রেট হচ্ছে সেই কখন থেকে, কিন্তু ধরবে দূর তাকাচ্ছেও না সেদিকে। এভাবে একসময় আরও 10টা পৃষ্ঠা শেষ করে বই রেখে বিছানায় পিউ উঠে বারান্দায় গেল। গিয়ে যা দেখার তাই দেখলো। তার বাড়ির নিচে রাস্তায় ওই পাশে আশফি বাইকে বসে আছে আর তাকে ফোন লাগাচ্ছে। হাতে থাকা ফোনটা বাজতে পিউ পিক করে কানে রাখলো। ওপাশ থেকে আশফি রাগে প্রশ্ন, কই তুই? পিউ ভাবলেশীনভাবে বলল, উপরে তাকা। আশফি এবার উপরে তাকিয়ে কিছুক্ষণ দেখলো পিউকে। চুলগুলো ছাড়া, হোয়াইট টি শার্ট, গায়ে একটু দেখা যাচ্ছে
চোখ গোল গোল চশমা লাগানো। তা দেখে আশফি বলল, তুই বই পড়ছিলি? না, পড়তে আর দিলি কই? কল করে করে মাথা খাচ্ছিলি। আশফি ধমক দিয়ে বলল, তাও তো মিনিমাম 10টা পৃষ্ঠা শেষ করে তবে এসেছিস চাঁদ মুখটা দেখাতে। এটা আর নতুন কি? সবসময়ের মতো পিউ ভড়কে পেল আশফির কথায়। কারণ এটা নতুন না। আশফি কোনো ভুল করলে সরি বলতে বাইক নিয়ে বাড়ি এসে তাকে কল করে বারান্দা আসতে। কিন্তু পিউ সবসময় 1-2 ঘন্টা আশফিকে দাঁড় করিয়ে রেখে তারপর আসে বারান্দায়। আর আস্তে আস্তে আশফি পিউয়ের কারসাজে বুঝে ফেলে সে যে পিউ ইচ্ছে করে এমন করে। আর ধরা খায় আশফির কাছে পিউ। পিউ আমতা আমতা করে বলল, বাদ দে, কেন এসেছিস সেটা বল। আশফি ব্যঙ্গ করে বলল, কেন এসেছিস ডং? তুই জানিস না কেন এসেছি? কল পিক করছিলি না কেন? আশফির ব্যঙ্গমার্কা কথায় রেগে গেল পিউ। কুত্তা, তোর কল আমি পিক করবো না। আমার ইচ্ছা আমি ধরবো না, মানে ধরবো না। তোকে আর একদিন আমার বাসার সামনে দেখলে আমি পুলিশে দেবো তোকে, হারামি কোথাকার। পিউ বক্সে আর আশফি এক হাতে ফোন ধরে রেখেছে, অন্য হাতে আরেক কান চেপে ধরে আছে। পিউ আর কিছু গালি দিয়ে ফোন কেটে ভিতরে চলে গেল। আশফি এবার মহা আনন্দে ফোন কেটে পকেটে ঢুকিয়ে বাইক স্টার্ট দিল। এবার আশফির ভালো লাগছে। পিউয়ের সাথে একদিন ঝগড়া না হলে আশফির ঘুম হয় না। তার এই ঝগড়ার মেশিনটা সারা জীবনের জন্য নিজের করে চায়, কিন্তু পিউ তো রাজি হয় না। কি করবে আশফি? বেশি রাগালে সত্যি তুলে নিয়ে চলে যাবে, ব্যাস শেষ। আর ধৈর্যবান হতে পারবে না আশফি ভেবে জোরে টান দেয় বাইক। স্তব্ধ দাঁড়িয়ে প্রত্যয়ের সামনে। প্রত্যয় সেই আগের মতন হাসছে। স্তব্ধ শান্ত স্বরে জিজ্ঞেস করলো, আমি তোকে বলেছিলাম টিয়ার থেকে দূরে থাকতে, কিন্তু তুই এটা কেন করলি? তুই বলেছিস আর আমায় শুনতে হবে কেন? ভালোবাসি আমি ওকে। স্তব্ধের কপালের রগ দাঁড়িয়ে গেল প্রত্যয়ের কথায়। প্রত্যয় আবার বলল, তাও দূরে ছিলাম আমি ওর থেকে, তোর হাতে মরতে হবে ভেবে। কিন্তু যখন শুনলাম তুই বিয়ে করবি ওকে, মাথা ঠিক ছিল না আমার। তাই ওকে তোর ব্যাপারে মিথ্যে বলেছি। আর তোকে তা টিয়া নিজেই দেখেছে মাইনকে মারতে। আমার কাজ সহজ হলো। টিয়া জানতে চাচ্ছিল তুই কে, তোর পরিচয় কি। আমি জানতাম, সব বলে দিতে পারতাম ওকে সব। কিন্তু এসব ওকে বললেও তোর থেকে দূরে থাকতো ঠিকই, কিন্তু তুই তো ছাড়তি না ওকে। আমি জানি তুই ওকে বন্দি করে হলেও নিজের কাছে রাখতি। এসব তোর বা হাতে খেল, সেটা টিয়া মেনে নিক বা না নিক। তাই টিয়াকে তোর প্রস্তাবে রাজি হতে বলি আর বিয়ের নাটক করতে বলি। টিয়া কবুল বলেনি না, সই করেছে। সই করেছে ওর ভাই আরাফ, যেমনটা আমি টিয়াকে করতে বলেছি। হা হা হা। স্তব্ধ আবারও শান্ত কিন্তু কঠিন গলার বলল, তারপর? প্রত্যয় বৃষ্টি হেসে বলল, তারপর রাতে টিয়াকে রাইজিংয়ের লোককে দিয়ে কিডন্যাপ করায়, তোর বাড়ি গার্ডদের টাকা খাইয়ে। যাদের তুই এই রুমেই নিজের হাতে মেরেছিস। জানিস, চাইলে তোকে আর জেসিয়াকে ধরিয়ে দিতে পারতাম, তাতে আমি যা চাই তা হতো না। তুই বেঁচে যেতে সব ঠিক করে ফেলতি, আমি জানি সেটা। তাই আমার উদ্দেশ্য সেটা ছিল না। আমার উদ্দেশ্য ছিল তোর থেকে টিয়াকে আলাদা করা। আর সেটাই হলো। এখন তুই চাইলেও টিয়াকে পাবি না। টিয়া কয়েছে বের করা অসম্ভব, কারণ রাইজিংয়ের হাতে পড়েছে যে। আর তুই যদি ওকে ফিরে পেতেই চাস, তো ওদের প্রস্তাবে তোকে রাজি হতে হবে। লিংকন স্যার এর সব ডিটেলস দিতে হবে ওদের, আমি জানি। সেটা তুই মরে গেলেও করবি না। আর না টিয়াকে ওরা ছাড়বে কোনো দিন। হা হা হা। তোর টিয়া পাখি অন্য কারোর পাখি হয়ে গেছে। স্তব্ধ খান, যাকে বাঁচাতে তুই তার থেকে দূরে ছিলি, সে এবার সত্যি ফুরুত। তোর টিয়া পাখি আর তোর নেই। টিয়ার জন্য তুই আমার গ্যাংকে মেরেছিস, আমায় অপমান করেছিস। জেদ চেপে গেছে আমার মাথায়। টিয়া আমার না হলে তোরও হবে না। হা হা হা। আরে আরে, স্তব্ধ একটা ভাবিনি। শোন, কথাটা কি, টিয়া যা মেয়ে যারা অনেক তুলে নিয়ে গেছে, ওদের একজনের নজর যদি পড়ে যায় টিয়ার উপর, তবে তো তুই স্বপ্নেও পাবি না টিয়াকে। আর কিছু বলতে পারিনি প্রত্যয় তার মুখে চিরকালের জন্য বন্ধ করে দিয়েছে। স্তব্ধ। আশফির কোথায় সত্যি হলো। আজই প্রত্যয়ের শেষ দিন হবে। তাই হলো স্তব্ধের হাতে মরল সে। স্তব্ধের হাতে থাকা রিভলভার
একটা এখনও ধোঁয়া বেরোচ্ছে। চলবে। গল্পটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করে জানিয়ে দেবেন।